সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেখান থেকে ভারতের কিন্তু পিলে চমকানো অবস্থা। সবকিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে। তো এই মুহূর্তে শুধু তো ইউনূস সরকার না, বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড, সো এটা বাংলাদেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, তবে বেশি ভালো এটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য। কারণ হঠাৎ কেন বাংলাদেশকে খুশি করলেন ট্রাম্প? এইরকম যখন অবস্থা, তখন বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা সুখবরই দিয়েছেন। এই সুখবরটি অত্যন্ত আনন্দের আমাদের জন্য, জনগণের জন্য উদযাপন করার মতো একটা খুশির খবর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, উপদেষ্টা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং জনগণ এটা চায়, এটাই জনগণের চাওয়া, অতএব আপনার বিজয় উদযাপন করতে পারে। ভারতের এত কুকুরানি কেন বুঝলাম না। মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে আসলে অথবা বাংলাদেশের সামরিক বাহিনী কর্মকর্তারা সেখানে গেলে তাদের ঘুম হারাম হয়ে যায়। এই এক অদ্ভুত ব্যাপার। ভারত তার নিরাপত্তা নিয়ে এত শঙ্কিত থাকে যে বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে মানুষ সবচেয়ে খুশি হয়। এবং নতুন ইন্টারিম গভর্নমেন্ট অনেক ব্যর্থতার ভিতরে কিছু সাফল্য বা উদ্যোগ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে নতুন যে গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, ওনারা পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা চুক্তি বা সামরিক চুক্তিগুলা এবং সামরিক সহযোগিতা নিচ্ছেন বাংলাদেশকে, বাংলাদেশের বর্ডার, অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর হাত থেকে মুক্তির জন্য। 7 কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে। এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অসহনশীলতা, অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, ছাত্র দলের সারা দেশে ছাত্র দলের কোনো ইউনিটের কোনো নেতা চাঁদাবাজির সাথে জড়িত এটা কেউ দেখাতে পারবে না। তো তার সেই বক্তব্যের চ্যালেঞ্জ আমি গ্রহণ করে আমি দেখিয়েছিলাম যে ছাত্র দলের নেতারা চাঁদাবাজির সাথে জড়িত। এবং এই ব্যর্থতার দায়ে অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করছি। তো এই যেটা সার্বিক পরিস্থিতি, এগুলোর দায় এই স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে বর্তায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কমপ্লিটলি একজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গেছেন কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি আজকের এই ভিডিওটি একটু স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সরকারের জন্য সবকিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে। তো এই মুহূর্তে শুধু তো ইউনূস সরকার না, বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড, সো এটা বাংলাদেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, তবে বেশি ভালো এটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য। কারণ এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ডলার সংকট, অর্থনীতি অনেকটাই অচল অবস্থা। তো এই জিনিসগুলোর মধ্যে এই যে বাংলাদেশে নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কার্যকর করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেটার একটা বড় ইফেক্ট কিন্তু আমাদের উপরেও আসছে। তবে যতটা আসার কথা ততটা আসছে না, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদা একটা মেসেজ দিচ্ছে। তবে এই চমকটা কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিলেন, সেখান থেকে তিনি আসলে বাজিটা মেরে আসছেন। এখন আসেন ঘটনা কি। ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আন্তর্জাতিকভাবে যে দান টান আমেরিকা করে বিভিন্ন দেশে, সব কিন্তু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে। ইভেন ন্যাটো থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার ঘোষণা। তো বাংলাদেশ ইফেক্টেড কোথায়? এই যে জলবায়ু ফান্ড, এটাতে একটা বাংলাদেশের বড় একটা টাকা পয়সা পাইতো, আর বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর আপনার জাতিসংঘের কল্যাণে যে বিশ্বজুড়ে যে খাদ্য সহায়তা কার্যক্রম চলে, ওটা থেকেও কিন্তু আমেরিকা বের হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের জন্য চাপ হয়ে যেত কখন? আমাদের দেশে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদেরকে কিন্তু সরকার বসাইয়া খাওয়াইতে হচ্ছে বিদেশি সহযোগিতার মাধ্যমে, আর এর মধ্যে সবচেয়ে বড় দাতা দেশ আমেরিকাই। তো যখন ট্রাম্প এই ঘোষণা দিচ্ছে, স্বাভাবিকভাবে সরকার চাপে পড়ছে যে এই বিশাল গোষ্ঠী জনগণকে এখন কিভাবে খাওয়াবে। এখন আমেরিকা না দিলে বাকিরাও খুব বেশি দিবে না। তো এর মধ্যে আজকে আমাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠানো হয়েছে যে আপনার বাংলাদেশকে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া যে রোহিঙ্গা শরণার্থীরা আছে, তাদের জীবন রক্ষার জন্য, খাদ্য ও পুষ্টির জন্য যে অর্থায়ন এত বছর আমেরিকা করছে, সেইটা আমেরিকা চালু রাখবে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে দেওয়া সাহায্য স্থগিতাদেশের বাহিরে থাকছে বাংলাদেশ। এটা টোটালি ডিফারেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে। আজকে আমাদের কি বলা যায়, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আমাদের প্রেস উপদেষ্টা শফিকুল আলম তিনি বিষয়টি কনফার্ম করছেন। তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে, 170টি দেশ অংশগ্রহণ করবে, আর
মহা আয়োজক হচ্ছেন, এটা সহ আয়োজক হচ্ছেন জাতিসংঘ। আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়ার সাহায্য বন্ধ করছে না, এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা ধন্যবাদও দিয়েছেন। তিনি বলছেন যে ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন, এমনকি সেখানে তারা আশ্বস্ত করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বব্যাপী সহায়তা বন্ধের যে আদেশ, সেখানে বাংলাদেশকে তারা আউটে রাখছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সারা বিশ্বের মতন বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছিল। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিভিন্ন দেশে আপনার সহায়তা কার্যক্রম পরিচালনা করা থাকে। আর গত 25শে জানুয়ারি চিঠির মাধ্যমে সবাইকে তথ্য পাঠানো হয়, আর পরবর্তী সময় আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা আলাদা বার্তা তারা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটু বেশি ভালো হয়েছে, না তো অনেকটা হিমশিম খাইতে অর্থনীতিকে নিয়ে। নতুন সরকার আসার পর বাংলাদেশ সবার সঙ্গে সম্পর্ক রেখে এগোতে চাচ্ছে। ভারতের এত কুকুরানি কেন বুঝলাম না। মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে আসলে অথবা বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেখানে গেলে তাদের ঘুম হারাম হয়ে যায়, কিন্তু ভারতীয় বাহিনী যদি বাংলাদেশে আসে তাদের কোনো সমস্যা নেই। এই এক অদ্ভুত ব্যাপার। ভারত তার নিরাপত্তা নিয়ে এত শঙ্কিত থাকে যে বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে মানে সবচেয়ে খুশি হয়। দেখেন একটা শিরোনাম বলি, এখানে বলা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক এগোচ্ছে কোন দিশায়, পড়শিদের উপর নজর রাখছে দিল্লি, অর্থাৎ প্রতিবেশীর উপর বা প্রতিবেশীদের উপর নজর রাখছে দিল্লি, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের উপর নজর রাখছে দিল্লি। কি বলছে? বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে কি চলছে তার উপর সবসময় নজর রাখা হয়, বিশেষ করে যেসব গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত সেগুলোর উপর বেশি নজর রাখা হয়। একটা পুরনো ছবি দেওয়া হয়েছে, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সেনাপ্রধান কামরুল হাসানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির। এই ছবিটা, এইটা দিয়ে কি বোঝাচ্ছে? সামরিক ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে তার উপর নজর রাখছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কি চলছে তার উপর সবসময় নজর রাখা হয়, বিশেষ করে যেসব গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত সেগুলোর উপর বেশি নজর রাখা হয়। যদি কখনো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় তাও করা হবে। বাংলাদেশ সীমান্তে কাটাতার বিতর্ক এবং পাকিস্তানের প্রসঙ্গে দেশের সামরিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রকে। সূত্রের খবর, পাকিস্তানের 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল 3 দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে যান। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আমির আফসারও বাংলাদেশ সফরে গিয়েছেন বলে সূত্রের খবর। এই বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। জবাবে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বুঝিয়ে দেন, প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনে পদক্ষেপও গ্রহণ করা হবে। একটা হুমকি যে আমরা কিন্তু পদক্ষেপ নেবো যদি তোমরা বাড়াবাড়ি করো। তবে বাংলাদেশের সঙ্গে ভারত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই তাও জানিয়ে দেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই। মানে এগুলি হলো বাদ। আসলে তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ যে নতুন করে পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে এটা তারা থ্রেট মনে করছে, অথচ তারা বাংলাদেশের পর্যটকদের ভিসা বন্ধ রেখেছে, সীমান্তে তারা মহড়া দিচ্ছে, উত্তেজনা তৈরি করছে, কাঁটাতারে বেড়া নির্মাণ করছে, গুলি করছে। সেগুলি কিছু না। কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্কে জড়াচ্ছে, কেন করাচি থেকে জাহাজ আসতেছে, এগুলো নিয়ে তাদের মধ্যে বিরাট এখন উত্তেজনা এবং মনে করা হচ্ছে যে বাংলাদেশ তো হাতছাড়া হয়ে গেছে এবং এখন তাদের নিরাপত্তার জন্য উল্টা হুমকি হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের এইসব তৎপরতা। 7 কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে, এটা বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে, গভীর রাতে, মানে রাত 12টা থেকে রাত 2টা 2:30 পর্যন্ত নানা রকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল। এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি। আমরা যদি এই সমস্যাটার সমাধান করতে না পারি, এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা, অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে। আমরা একটু ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এবং এই কলেজগুলোর সংকট সমাধানে সরকারের আন্তরিকতাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং খুব দ্রুত যাতে এই ঘটনাগুলো তারা, মানে এই সমস্যাটা যাতে তারা সমাধান করেন। গতকাল যেটা হয়েছে সেটা হলো প্রভিসি ঢাকা ইউনিভার্সিটি তার সাথে 7 কলেজের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল। ওটা একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, আমি সেখানে দেখলাম। প্রভিসি অবশ্যই তাদের সাথে বেশ রাগান্বিত আচরণ করেছেন এবং সেটার প্রতিবাদে তারা এসে সায়েন্স ল্যাবরেটরি মোড় প্রথম তারা অবরোধ করে রাখেন। তারপরে এটা আরও বিভিন্ন দিকে ছড়ায়। আমি এই জায়গা থেকে একটু পড়ি। এর আগে 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজে কয়েকশো শিক্ষার্থী, ওটা মারামারির আগের কথা বলছে, সন্ধ্যা থেকে প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থানে বিক্ষোভ করেন। এক পর্যায়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন, এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা দূরে সরে যান। তারপর তারা একজোট হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দেন। এই ধাওয়ার মধ্যে 12টার মধ্যে পুলিশ এখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। তারা বলছেন যে তারা সহ উপাচার্যের সাথে দেখা করেছেন, তার কিছু অপমান করেন, তাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে যান এবং তার দুঃখ প্রকাশ দাবি করেন। আমি পরে দেখলাম যে প্রফেসি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ওখানে বরাবরের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো কেউ না কেউ যেতে হবে, কোনো সংকট হলেই তারা গিয়ে হাজির হন। জনাব হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন, কিন্তু এবার তিনি 2 পক্ষের কাছ থেকেই নেগেটিভ রেসপন্স পেয়ে ফিরে চলে এসেছিলেন। 5 দফা দাবি এবার কি আমি ওদের দীর্ঘকালীন যে সংকট সেটা নিয়েও কথা বলবো। 5 দফা দাবির মধ্যে রয়েছে 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। আমি খুব জটিল কিছু তো আসলে মনে করছি না এই চাওয়াটা। তাদের আরেকটা চাওয়া আছে যেটা আসলে এই সংকটের প্রধান সমাধান বলে আমার মনে হয়, কারণ আমরা খেয়াল করেছি এই সরকার ক্ষমতায় আসার আগেও, শেখ হাসিনার পতনের আগেও এবং পরবর্তীতেও আসলে তাদের এই মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের এই রাস্তা অবরোধ বহু জনভোগান্তিও তৈরি করেছে। এটাও সত্য কথা, এটা মানতে হবে। কিন্তু তাদের তো ডেপ্রাইভেশন আছে, তাদের উপরে অন্যায় আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু এই যে 5 দফা তাদের দাবি আছে, এই দাবিগুলো খুব কঠিন কিছু কি আমি মনে করি না, কিন্তু এই দাবিগুলো মানা হলো না এবং মানা না হয়ে পাল্টা তাদের সাথে এমন আচরণ করা হলো যেটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। আবার এটাও সত্য যে কিছু হলেই আমরা গিয়ে রাস্তা অবরোধ করে ফেলছি, এটা তারা আগেও বহুবার করেছেন, আবারও করলেন। মানে সব কিছু আসলে ওই পর্যায়ে না গেলে সামহাও আমরা রেসপন্ড করি না। ফলে যেটা হয়েছে প্রত্যেকেরই মনে হয় এখন রাস্তা আটকে ফেলতে হবে। আমি যে বললাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা যদি ওখানে গিয়ে মিছিল করেন, তাদের যদি প্রতিবাদ জানান, তারা যদি ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাড়ির দিকে যান, সেখানে গিয়ে কোনো নিরাপত্তা হুমকি যদি তৈরি হয়, সেখানে পুলিশ এসে সেটা ট্যাকল করবে। প্রয়োজনে বিজিবি আসবে, এই যে যেমন পরে আসলো, সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তার কারণে তারা আসবেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কি অধিকার আছে যে তারা এদেরকে ধাওয়া করবেন? কি অধিকার আছে? এটাই ছাত্রলীগের মতো আচরণ। বহু সময় ছাত্রলীগের আচরণ এটাকে শেখ হাসিনার সময় প্রতিবাদ করেছি। বিএনপি বা আর কেউ যদি কোনো মুভমেন্ট করতে গিয়ে কোনো রকম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার পরিস্থিতি হয়, ছাত্রলীগ কি করবে? ওটায় ছাত্রলীগ কি পুলিশ? সরকার পুলিশ ডাকবে, পুলিশ দিয়ে পেটাবে, পারলে খুন করবে, কিন্তু পুলিশ করবে কাজগুলো। এখানেও তাই হলো। আমি আসলে এই কাজগুলোর পেছনে আসলে দীর্ঘদিনের টেনশন জড়িত আছে। শেখ হাসিনার মানে উনি তো আসলে, আমি প্রায় বলি না আমরা স্টেট, উনি স্টেট হয়ে গিয়েছিলেন। ফোর্থ লুই যেভাবে বলতেন, উনি যা ইচ্ছে তাই করতেন। আমার মনে হয় মাঝে মাঝে উনি এমন সব কাজ অপ্রয়োজনে করতেন, টু শো অর টু প্রুভ উনি সব কিছু, উনি স্টেট, উনি যা চান তাই করবেন, কারণ ভালো হোক খারাপ হোক যাই হোক উনি করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই 7টা বড় কলেজ ঢাকায় মানে ছাত্র সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কলেজগুলোকে, স্বনামধন্য কলেজ এগুলো সব, এগুলোকে নিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির অধীন করার সিদ্ধান্ত দিলেন। সেটা ওখানে চলে গেল এবং যাওয়ার পরে এবার নানা রকম সংকট, তাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হয়, তাদের মানে তারা কারা এই প্রশ্ন তৈরি হয়ে গেছে। কারণ হলো তাদের সার্টিফিকেটে ঢাকা ইউনিভার্সিটি না, তারা অ্যাফিলিয়েটেড লেখা থাকে এবং ইন এ ডিফারেন্ট ফন্ট। আমি এটা পড়তে খুঁজতে গিয়ে দেখলাম। ফলে যেটা হলো, তারা জাতীয় ইউনিভার্সিটিরও স্টুডেন্ট নন, আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট, কথাটা এইরকম। তাদেরকে ওই ভার্সিটির স্টুডেন্ট হিসেবেও মেনে নেওয়া হয় না। এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতে পারেন যে তারা যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পেরেছেন, সেখানে এই ইউনিভার্সিটির 1.5 লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট, তারা একই সার্টিফিকেট যদি পেয়ে যায়, তাহলে বাজারে তাদের যে সার্টিফিকেটের ভ্যালু আছে সেটার কি মূল্য কমে যাবে? তাদের মধ্যে নিশ্চয়ই অনিশ্চয়তা আছে। ফলে এই 7 কলেজের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বা অধীনে থাকা, এটা এই 2 ভার্সিটি মানে এই ভার্সিটি এবং এই 7 কলেজের মধ্যে একটা টেনশনের পরিস্থিতি তৈরি করেছে। আমি দেখলাম যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করেছেন এই 7 কলেজকে নিয়ে একটা আলাদা ইউনিভার্সিটি তৈরি করা, সেটার মধ্যেই এই 7টা কলেজ পরিচালিত হবে, কিন্তু হয়নি সেটা। এবং বরাবরের মতো সরকার এটাকে পিছানো বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কিনা, এরকম নানান কিছু করার চেষ্টা করেছে। কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত যেহেতু সমাধান হলো না, সেই সমাধান না হওয়ার কারণে এই পরিস্থিতি খারাপের দিকে গেল। গতকাল সেটার একটা বহিঃপ্রকাশ হলো, তাদের স্ট্রেস টেনশন আসলো। একটা পর্যায়ে ইভেন ইডেন কলেজের স্টুডেন্টরাও রাস্তায় নেমে এসেছিলেন, তারাও তাদের কলেজের সামনের রাস্তা অবরোধ করেছিলেন। এই পরিস্থিতি তৈরি হয়েছে, ওই পরিস্থিতি ওই দিকে যেতেই হলো শেষ পর্যন্ত। একই সাথে আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সরকারকে কোনো না কোনো ফর্মে ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে, সত্যিই আছে এটা। ফলে এই ধরনের ঘটনা, এই ধরনের পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রেই মানে কোনো এজেন্ট ঢুকে পড়া এবং তারা ঢুকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে একটা
বাজে পরিস্থিতি তৈরি হয়, যেখানে সরকার চাপে পড়ে, যত রকমভাবে চাপ তৈরি করা যায়। ফলে সরকারকে এই সিচুয়েশনগুলো ভালোভাবে ডিল করা দরকার। শুধু তাই নয়, আমাদের স্টুডেন্টরা, আমরা দাবি করি বা আমরা মনে করি আমাদের সমাজের সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে ভালো স্টুডেন্টরা, এই 7 কলেজেরও স্টুডেন্টরা খুবই ভালো স্টুডেন্ট, নিশ্চয়ই এগুলো খুব টপ কলেজ, একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তাদের এই সেন্সিবিলিটিটা থাকা দরকার, এই সেন্সটা থাকা দরকার যে তারা যা করছেন এটা প্রকারান্তরে কার জন্য ভালো হচ্ছে, কার জন্য খারাপ হচ্ছে। একটা জায়গায় তারা রাস্তা অবরোধ করেছেন, সেখানে যদি পুলিশ মনে করে এখানে তাদেরকে সরাতে হবে, তার জন্য যদি বল প্রয়োগও করতে হয়, সেটা রাষ্ট্রীয় বাহিনী করবেন। যখন ভার্সিটির সাথে এই 7টা কলেজের এই ধরনের টেনশন তৈরি হয়েছে, কিন্তু সুদূর প্রসারী প্রভাব আছে, এটা কন্ট্রোল করা কঠিন হবে। গতকাল এটা হয়েছে, পরবর্তীতে অন্য সময় এটা কোনো না কোনো ফর্মে এটা বেরিয়ে আসতে পারে, কারণ অন্তত ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা কলেজ খুব কাছাকাছি জায়গায় অবস্থিত। ফলে এই কলেজের সাথে ইউনিভার্সিটির যে কোনো সময় আবার যে কোনো রকমভাবে টেনশন তৈরি হয়ে যেতে পারে। এটা খুবই অস্বাভাবিক কিছু না। জনগণের জন্য উদযাপন করার মতো একটা খুশির খবর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। সব কথা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি হবে না এটা জনগণ ডিসাইড করবে, অথবা এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, সময় বলে দিবে। নানান কথাবার্তা শুনেছি, অ্যাম্বিগুয়াস কথাবার্তা, স্পষ্ট কথাবার্তা সরকারের পক্ষ থেকে আমরা শুনেছি। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারের পক্ষ থেকে, সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। আপনি কি মনে করেছেন যে উপদেষ্টা মাহফুজরা এরা কি ঘাস খেয়ে উপদেষ্টাকেই করে? না, এরা হিসাব নিকাশ করে, জেনে বুঝে, প্ল্যান পরিকল্পনা করে কথা বলছে। অতএব নির্বাচন কমিশন কি বললো, সরকার এই উপদেষ্টা কি বললো, সেই উপদেষ্টা কি বললো, ডক্টর ইউনূসের প্রেস সচিব কি বললো, ডাজন্ট ম্যাটার। উপদেষ্টা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং জনগণ এটা চায়, এটাই জনগণের চাওয়া। অতএব আপনার বিজয় উদযাপন করতে পারেন। দর্শক, এখানে একটা কথা আমি বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেমন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সরকার বাধা দিল না, আমরা কি করব? আওয়ামী লীগকে যেখানে দেখবো সেখানে পেটাবো। তারপরে কি প্রচার হবে যে বাংলাদেশে ফ্রি ফায়ার ইলেকশন হয়নি, কোনো প্রার্থীকে প্রচারণা চালাতে দেওয়া হয়নি, তাদেরকে পিটানো হয়েছে। আপনারা কি এটা চান? সরকারকে এটা হতে দিবে না? দেখেন একটা সহজ হিসাব, যেমন আওয়ামী লীগকে কি কোথাও অফিস খুলতে দেওয়া হচ্ছে বাংলাদেশে? হচ্ছে না। আওয়ামী লীগ কোনো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তাহলে যদি এখন প্রশ্ন করি আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেননি, তাহলে তাদের অফিস কেন খুলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? এটা 2 নম্বরই না? আবার আওয়ামী লীগ বেছে বেছে চাকরি থেকে সরানো হচ্ছে কেন? তারা তো নিষিদ্ধ না। নিষিদ্ধ করার আগে এগুলো করবেন কোন যুক্তিতে? এই জন্য অনেক প্যারাডক্স থাকে। এই জন্য আমরা বলবো যে যৌক্তিক হচ্ছে সরকার সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে এটা নিয়ে কোনো প্যারাডক্স থাকবে না, কোনো পাল্টা প্রশ্ন করা যাবে না। এবং জনগণের চাওয়া এটা, সুষ্ঠু নির্বাচন করতে হলে, রক্তারক্তি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতেই হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে, এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। দেখেন, বিএনপিকে কিন্তু বাংলাদেশপন্থী বলছে, বিএনপিকে কিন্তু এখানে ডিনাই করা হয়নি। নানান কথাবার্তা হচ্ছে, নাহিদ ইসলাম বিএনপি 111 চাই, মির্জা ফখরুল কথা বলেছেন, কিন্তু বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। বিএনপিকে বাংলাদেশপন্থী বলে সম্মান করেছেন মাহফুজ, কিন্তু এখানে আরো কিছু কথা আছে। বিএনপির একটা অংশ ডেফিনেটলি ভারতের দালালি করছে, ভারতপন্থী। এই জন্য আগামী নির্বাচনে হতে পারে যে বিএনপি ভারতপন্থী অংশটা শেষ পর্যন্ত আসবে না, কিন্তু বিএনপির মধ্যে যারা বাংলাদেশপন্থী, জিয়াউর রহমানপন্থী, তারা ঠিকই নির্বাচনে আসবে। আগামী নির্বাচনে বিএনপির মধ্যে বিভাজন তৈরি হতে পারে। মাহফুজের বক্তব্য হয়তোবা সেই দিকে ইঙ্গিত হতে পারে। বাকশালে সুযোগ দেওয়া হবে না। এখানে আরেকটা কথা আছে, এই যে বিএনপি যে কথিত জাতীয় সরকারের কথা বলছে, ওটা এক প্রকার বাকশাল, যে সবাই জাতীয় সরকার। আপনি আপনার আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তারপর যদি আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার করেন, তাহলে ওটা একটা বাকশাল, বিরোধী দলকে। আর আওয়ামী লীগকে বিরোধী দল করতে চাইলে সেটা আরেকটা অন্যায়। তাহলে বিএনপি এখন কোন সংকটে আছে বুঝতে পারছেন? ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেন, ফেসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করা জনগণ তাদের অধিকার পাবে না। এই জন্য এখন মাহফুজরা কিন্তু ন্যূনতম সংস্কার কথা বলছে, ব্যাপক সংস্কার, জনগণের যে চাওয়া সেগুলো হয়তো সব পূরণ করতে পারবে, কিন্তু ন্যূনতম সংস্কার করতে হবে। বিএনপি ন্যূনতম সংস্কারও চায় না। তারা একদিকে বলছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি, আবার উপদেষ্টাদের নিয়ে আপত্তি, আর একদিকে আবার দ্রুত নির্বাচন চায়, মানে কোন একটা সিস্টেম বন্দোবস্ত করার আগেই তারা নির্বাচন চায়। কিন্তু মোটামুটি সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ ভোট দিতে পারবে না। তাহলে দেখেন, এখানে সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ ভোট দিতে পারবে না, অধিকার পাবে না। এর অর্থ কি? অধিকারটা কে কেড়ে নিবে? আওয়ামী লীগ এসে কেড়ে নিবে? না, আওয়ামী লীগ তো আসতে পারবে না। মানে বিএনপি ভোট চুরি করবে, এই সন্দেহ সরকার আছে। এটা তো বুঝতে বেশি এক্সপার্ট হওয়া লাগে না, আমরা বুঝিয়ে দিচ্ছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেওয়া যাবে না।
আর আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া যাবে না, এটার সহজ ইমপ্লিমেন্টেশন মেথড হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। হ্যাঁ, কমপক্ষে 15 বছর নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, বিচার করা, নিষিদ্ধ থাকা, তারপরে একটা রিকনসিলিয়েশনে আওয়ামী লীগকে আনা যায় কিনা সেটা নিয়ে ভাবা যাবে। কিন্তু আগামী 15 বছরে আওয়ামী লীগকে নিয়ে কোনো ভাবনার সুযোগ নেই। সে কিংস পার্টি তৈরি হচ্ছে এবং সরকারি মদতে, এটি এখন প্রকাশ্য দিবালোকের মতো সত্য। বেশ রাগঢাক ছিল, গল্পগুজব ছিল, কানাঘোষা ছিল, এবং অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভদ্রলোক মানুষ, একজন দেবতার মতো যাকে বলা হয় সহজ সরল মানুষ, যিনি তার সারা জীবনে পৃথিবী থেকে অনেক কিছু পেয়েছেন এবং জীবন সায়াহ্নে এসে তার আর তেমন কিছু পাওয়ার নেই। ফলে তিনি বাংলাদেশে যে তার জীবনের ক্রান্তিকালে এবং জীবনের শেষ সময়টিতে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটি পেয়েছেন, এটিকে সর্বোচ্চ মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সততা দিয়ে, ধর্ম পরায়ণতা দিয়ে তিনি এটিকে লালন করবেন, পালন করবেন এবং বাংলার জমিনে তিনি অমরত্ব লাভ করার জন্য প্রয়োজনীয় নিজের জীবনটি তিনি দিয়ে দেবেন। এবং তিনি সে কথা বলেছেনও যে আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তিনি তার সেই জায়গাটি এখন আর আগের মতো সংরক্ষণ করছেন না। এটি ভয়ের কারণ হতে পারে, লোভের কারণ হতে পারে। এই কারণ হলো তিনি বুঝে গেছেন যে তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই রাজনীতির মধ্যে তিনি এসেছেন, এটি ওয়ান ওয়ে ট্রাফিক এবং এখান থেকে তিনি ফেরত যেতে পারবেন না। দ্বিতীয়ত, তিনি হয়তো বুঝতে পারেন যে তিনি যেভাবে যা কিছু করতে চেয়েছিলেন সেটা আসলে বাস্তবে সম্ভব নয়। তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন কিংবা গ্রামীণ ফোন চালিয়েছেন, তিনি যেভাবে নোবেল পুরস্কার এনেছেন, তিনি যেভাবে বিশ্বের বিভিন্ন মঞ্চে উঠে বক্তব্য দেন, তারপরে মানুষজন কোনো রকম বিচার বিশ্লেষণ না করে তার বক্তব্য শুনেন, তালি দেন, এবং তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে যেভাবে একের পর এক সার্টিফিকেট জোগাড় করেন, কিন্তু রাজনীতিতে এসে তিনি দেখলেন একই এক আশ্চর্য জায়গা। এখানে তো কোনো কিছুই আগের মতো চলে না, এখানে কেউ তালি দেয় না, এখানে তালির পরিবর্তে সবাই গালি দেয়, এখানে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না, এখানে কেউ হাসে না, এখানে সবার মুখ গম্ভীর এবং সবাই যে যার মতো অবস্থা, সেই অমুকের চামড়া তুলে নেব আমরা, এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে। কি অদ্ভুত একটা জায়গাতে পড়ে গেলাম জীবন সায়াহ্নে এসে। এটি তিনি একসময় দেখেছেন এবং তার হয়তো মনে হয়েছে যে যারা রাজনীতি করেন তারা হয়তো ভালো মানুষ নয়, লেখাপড়া জানে না, তাদের নোবেল পুরস্কার নাই, বিশ্বের অনেক দেশ থেকে তারা 10-12টা ডক্টরেট ডিগ্রি পায়নি, অনেকে টাকা পয়সা নেই, অনেকে পাবলিকের টাকা মেরে খায়, ভালো ভালো পাবলিকের টাকা দিয়ে তারা ঘড়ি পরে, গহনা পরে। তো আমি তো গ্রামীণ চেক পরি, সাধারণ প্যান্ট পরি, তো আমার মধ্যে একটা দেবত্ব বা ফেরেশতার মতো একটা সুরত আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সব কিছু আছে, জনগণ আমাকে মাথায় করে নাচবে। কিন্তু দেখা গেল যে তিনি ক্ষমতা আসার পরে তিনি যাদেরকে মনে করতেন যে এরা দেশ চালানোর অনুপযুক্ত, এখন তাদের লোকজন এখন গাল বের করে, জিহ্বা বের করে, ঠোঁট বাঁকা করে, চোখ টিপ মেরে যে সকল অশ্লীল অঙ্গভঙ্গি করে তাকে ভয় দেখাচ্ছে, তাতে করে এই চেয়ার ছেড়ে, যমুনা ছেড়ে, ক্ষমতা ছেড়ে তিনি কোথায় যাবেন তিনি ভেবে কুল কিনারা পাচ্ছেন না। অথবা শেখ হাসিনা এখন দিল্লিতে গিয়েও যেভাবে স্বস্তিতে নেই, তাকে নিয়ে যেভাবে ডাস্টবিন তৈরি করা হচ্ছে, তাকে যেভাবে অপমান করার জন্য গ্রাফিতি তৈরি করে সেখানে লোকজন জুতো মারছে, কিংবা বঙ্গবন্ধুর যে মূর্তি, ভাবমূর্তি তৈরির কথা, তার যে মাটির মূর্তি বা পাথরের মূর্তি সেগুলো ভেঙে তার মস্তিষ্কের উপর যেভাবে আবর্জনা নিক্ষেপ করছে, তো এটা তো তার ক্ষেত্রে আরও বহুগুণ ধ্বংসাত্মক হবে। এর কারণ হলো এখনও মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোটি কোটি ভক্ত রয়েছে। তো এই ভক্ত মরিদানের সামনে যদি তার এই অপদস্থ হয়, শেখ হাসিনার এখনও কোটি কোটি কর্মী রয়েছে, সেই কোটি কোটি কর্মীর মধ্যে যদি তার অবস্থা এই হয়, তাহলে তার তো কোনো লোকজন নেই। এমনকি তিনি যদি মারাও যান, কয়জন মানুষ তার জন্য কান্নাকাটি করবে আত্মীয় স্বজনের মধ্যে, এটি আমরা বলতে পারি না। তো সেখানে তিনি যদি একটা বন্দোবস্ত না করে ক্ষমতা ছেড়ে চলে যান, তাহলে তার যে কী করুণ এবং সকরুণ অবস্থা হবে এটা তিনি খুব সহজে বুঝতে পেরেছেন। এবং এই বোধ এবং বুদ্ধি থেকেই তিনি এখন যেটি করার চেষ্টা করেছেন সেটা হলো কিংস পার্টি করার যে সকল কথা শোনা যাচ্ছিল সেটিকে এখন তিনি একদম ওপেন মার্কেট, যেটিকে বলা হয় ওপেন মার্কেটিং, এটি অনুসরণ করেছেন এবং তিনি খুব অনায়াসে বলে দিয়েছেন দেশের গণমাধ্যমে এবং বিদেশের গণমাধ্যমে যারা এই বিপ্লবের নায়ক অর্থাৎ ছাত্ররা, তারা পার্টি করবে এবং তাদের করা উচিত। এর কারণ হলো এই যে নতুন একটি বিপ্লব, এই বিপ্লবের ফলে যে নতুন একটি বাংলাদেশ তৈরি হলো, এই বাংলাদেশের প্রতি যদি কারো দরদ থেকে থাকে, মমত্ববোধ থাকে, তাহলে এই ছাত্রদেরই আছে। দ্বিতীয়ত, এই ছাত্ররা বিপ্লবের আদর্শকে যেভাবে ধারণ করতে পারবে এটা অন্য কেউ পারবে না। কাজেই ক্ষমতা তাদের হাতেই থাকা উচিত এবং তারা ক্ষমতার আগামী দিনে যে রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র ক্ষমতার কে ফ্যাক্টর হওয়া উচিত, খুব খোলামেলাভাবে এই কথাগুলো তিনি বলে দিয়েছেন। এবং এই কথা বলার পর যেটি হলো, পুরো রাজনৈতিক অঙ্গন রীতিমতো টাসকি খেয়ে গেছে। এখন অনেকেই বলার চেষ্টা করছেন, আমি কারো নাম বলবো না,
যে আমরা এটা করব ওটা করব, ফাটিয়ে ফেলবো, তারপরে আমাদের এত ক্ষমতা, আমরা যদি এটা ধাক্কা মারি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 মিনিট থাকতে পারবেন কি না, এই কথাগুলো অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হলো যে গত সেই 1/11 থেকে এখন পর্যন্ত 2006 থেকে এখন পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলের মধ্যেই দৌড়ে পালানোর ক্ষেত্রে তাদের যে পারঙ্গমতা রয়েছে এটি কল্পনাই করা যায় না। আপনি চিন্তা করুন, আওয়ামী লীগের এক বড় নেতা, আমি নাম বলবো না, বড় নেতা, 7-8 বারের সংসদ সদস্য, তো 4ই আগস্ট রাতে তার এক আত্মীয়ের সঙ্গে তার টেলিফোনে কথা হলো। সেই আত্মীয় অভিযোগ করে বললো যে ভাই আপনারা কেন আত্মসমর্পণ করছেন না, দাবি মেনে নিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো সেই নেতা তাকে যাকে বলা হয় আশ্বাস দিলেন যে এই তুমি এরকম কেন করছো, নাকি তেল দিয়ে ঘুমাও, দেখো আমি ঘুমাচ্ছি, এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, শেখ হাসিনা যেখানে আছে সেখানে কোনো সমস্যা নেই, ভারত যেখানে আছে কোনো সমস্যা নেই, সবগুলো দেখবো ডান্ডা মেরে ঠান্ডা হয়ে যাবে 4 তারিখ রাতে। 5 তারিখে অবস্থাটা আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখে অবস্থা জানেন। এবং সেই নেতা ঘুম থেকে উঠে তিনি যে কত সুন্দরভাবে দিল্লিতে বা ইন্ডিয়াতে পালিয়ে গেছেন, টাকা পয়সা পরিবার পরিজন সবাইকে নিয়ে একেবারে অলৌকিকভাবে জাদুকরীভাবে, যে আমরা যারা জনগণ কিংবা প্রশাসন আমরা কেউ টেরই পাইনি। এভাবে দেখেন কত বড় বড় মানুষ চোখের সামনে দিয়ে সুমন্তর সু বলে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের এই যে নেতা, তাদের যদি পূর্ব অভিজ্ঞতা না থাকতো, ট্রেনিং না থাকতো, প্রতিযোগিতা না থাকতো এবং প্রস্তুতি না থাকতো, তাহলে তারা কি পালাতে পারতেন? আবার একইভাবে দেখুন, যখন 2006 সনে বিএনপির পতন হলো, তখন বিএনপির অনেক বড় বড় নেতা, আপনি হারিস চৌধুরীর দাপট বাংলাদেশে কে না জানে, কিন্তু তিনি যেভাবে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন। এইভাবে আমি হারিস চৌধুরী সাহেব যেহেতু মারা গেছে তার নামটাই বললাম, অন্য অন্তত হাওয়া ভবনের সাথে জড়িত কিংবা চেয়ারপারসনের কার্যালয়ের সাথে জড়িত, পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসের সাথে জড়িত, এরকম অন্তত 100 যাদের প্রতি জনরোষ খুব প্রবল ছিল এবং তাদেরকে যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের যারা লোকজন হাতে পেতেন, সবার পিঠের চামড়া, গালের চামড়া আর পশ্চাৎ দেশের চামড়া এক করে ফেলতেন। কিন্তু সেই লোকগুলো এত সুন্দরভাবে তারা পালিয়ে গেছেন যে তাদের টিকিটই পর্যন্ত কিন্তু কেউ স্পর্শ করতে পারেননি। তো এই যে দেখুন যে তাদের পালানোর যে ট্রেনিং এটি ছিল, তাদের পালানোর ট্রেনিং ছিল। জাতীয় পার্টির অনেকে পালিয়েছেন, কেউ কেউ পালাননি। আবার দেখুন বাংলাদেশের মধ্যে যে জামাত হাতে বড় বড় কথা বলে তারা দেশ ছেড়ে যায়নি, এর কারণ হলো বিদেশে যাওয়ার মতো তাদের সেই অবস্থা নেই। যাদের আছে তারা বিদেশে, সৌদি আরব গেছে, দুবাই গেছে, কাজকর্ম করছে, আল্লাহ বিল্লাহ করছে। কিন্তু বাংলাদেশের যারা নেতৃত্ব রয়েছে, এই বাংলাদেশের মধ্যে ধান খেতে, পাট খেতে, তারপর শেষে খালে বিলে, পাহাড়ে, সমুদ্রে, নদীতে, নালাতে তারা এত সুন্দরভাবে নিজেদেরকে লুকিয়ে রেখেছেন যে শেখ হাসিনা তার সর্বশক্তি দিয়ে তাদের ধরেছেন অনেককে। কিন্তু আবার তারা এত সুন্দরভাবে সে জেলখানা থেকে বের হয়ে এসেছেন আইনের ফাঁক ফুকর দিয়ে, এখন তারা রাজত্ব করেছেন। তো এই রাজত্ব করার ফলে যেটি হচ্ছে সেটি হলো যে তারা সবাই তাদের এই যে দাপট, বর্তমানে যে দাপট প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা ক্ষমতা আছেন, এই দাপটটা যেমন সত্য, আবার একইভাবে যদি কখনো পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে যায়, 1 মিনিটের মধ্যে যারা পালানোর, তারা এত চমৎকারভাবে পালাবেন, সেই পালানো দেখে আওয়ামী লীগের লোকজন হতবাক হবে, এটা হলো কি করে, এত দ্রুত, আমরা তো অত দ্রুত পারিনি। এটা গেল 2। 3 নম্বরে হলো যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি অর্থাৎ পলিটিক্যাল যারা লোকজন রয়েছে এবং এদের মধ্যে বিশেষ করে যারা দুর্নীতিবাজ, এদের কোনো রকম নৈতিক শক্তি নেই। মানে তারা হম্বিতম্বি যাই করুক না কেন, আপনি যদি তাদেরকে একটা ধমক মারেন, পুলিশের একটা বাঁশি ফু দেন, কিংবা এই ধর, এই কথা শুধু বলেন, দেখবেন যে পিছনের দিকে না তাকিয়ে শুধু দৌড়াচ্ছে, ওরে বাবা গো, ওরে মা গো করে তারা দৌড়াচ্ছে। যে এখন দেখেন যারা বড় বড় কথা বলে মঞ্চে, অনেক বড় বড় কথা বলে, শুধু পিছনে দেখবেন সামনে 1 লাখ লোক আছে, আর পিছনে একটা টিয়ার শেল যদি পুলিশ ছুড়ে দেয়, বাঁশিতে জোরে একটা ফু দেয়, একজন লোক পিছনে তাকাবে না, তারা মঞ্চ থেকে প্রথমেই জাস্ট একটা ঝাঁপ দেবে, এরপরে যে কোথায় চলে যাবে খুঁজেও পাবেন না। তো এখন এই যে এদের মধ্যে যে গত 20 বছর ধরে আপনি ভয় পাচ্ছেন, আপনি চিন্তা করুন একটা সাপ, গোখরা সাপ, সে মরে গেছে, একেবারে মরে গেছে, আপনি কনফার্ম মরে গেছে। একটা মরা সাপকে যদি আপনাকে বলা হয় আপনি একটু ধরেন, এই গোখরা সাপের মুখটাতে আপনি একটা চুম্বন দেন, আপনি কি পারবেন? কোনো অবস্থাতে হাত পা থরথর করে আপনার কাঁপা শুরু হয়ে যাবে। ধরেন এটা বাঘ ঘুমিয়ে আছে, সে মরেনি, ঘুমিয়ে আছে, অথবা তাকে ইঞ্জেকশন দিয়ে অফ করা হয়েছে। আপনি যদি ট্রেন আপ না হন, আপনি কি বাঘের লেজটা ধরতে সাহস পাবেন না। তো কাজেই 20 বছর ধরে কন্টিনিউয়াসলি যারা পুলিশের, প্রশাসনের, কোর্ট কাছারির, মাস্তানির ভয়ে তটস্থ ছিল, তারপর সে দৌড়ে পালিয়েছিল এবং লুকিয়েছিল, তাদের উপর যদি আবার কোনো কারণে ইউনূস সরকার যদি জুলুম চালায়,
অত্যাচার চালায়। এখন সবাই বেচারা ইচ্ছা মতো তারা সবাই তাকে ব্যবহার করার চেষ্টা করছে। কারণ হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি শান্তি বজায় রাখার চেষ্টা করেছেন। কিন্তু যদি কোনো কারণে কঠোর হন, ধরপাকড় শুরু হয়, মারধর শুরু হয়, উইদিন 24 ঘন্টার মধ্যে আপনি একটা ভিন্ন দৃশ্য বাংলাদেশে দেখবেন, যেটি আপনি কল্পনা করতে পারেন না। এখন এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টারা হয়তো এইভাবে জানেন না, কিন্তু তাদেরকে যারা পরামর্শ দেন, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী যারা আছেন অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ, তারা কিন্তু এই যে বাঙালির আর বাঙালি রাজনীতিবিদদের এই চরিত্রটা খুব ভালো করে জানেন। তো কাজে খুব সহজে এই যদি ডক্টর ইউনূস তারা ক্ষমতা না ছাড়েন, তাহলে তাদেরকে খুব সহজে এখান থেকে আমরা যেভাবে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারপর নিজেদের ইচ্ছামতো কোনো একটা কিছু করব, এটা আমার কাছে মনে হচ্ছে এটা অসম্ভব ব্যাপার। 2 নম্বর হলো যে এই মব যে বিচার হাতে তুলে নেওয়ার যে সংস্কৃতি শুরু হয়েছে বা মব তৈরি করা হচ্ছে, এটি আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো নাটক। সাজানো নাটক, এবং এই যারা এই কাজকর্মগুলো করছেন তাদেরকে পচানোর জন্য, সমাজকে আনস্টেবল করার জন্য, রাজনৈতিক দলগুলোকে অসহায় করে দেওয়ার জন্য, সব মিলিয়ে প্রতিটি মানুষের মধ্যে একটা ভয় তৈরি করার জন্য এই মবগুলো তৈরি করা হচ্ছে। কাজেই এটিও যদি সরকার চায় যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তো এই যে সরকার সব কিছু উল্টে পাল্টে দেখছে এবং দেখে আফটার 7 মাস পরে তারা সিদ্ধান্ত নিল যে এখন তারা নতুন কিছু করতে পারে। তারা বুঝে গেছে বিএনপি কতটুকু লাভ দিতে পারে, জামাত কতটুকু সাহায্য করতে পারে, তারপরে হেফাজত কি করতে পারে, হুজুররা কতটুকু বক্তব্য দিতে পারে। মানে এই সময়ের মধ্যে আমরা যারা টকশো করি, আমরা টকশো দিকে কে কী বলতে পারি, প্রতিটি জিনিসই সরকার বুঝে গেছে। কারণ হলো এখানে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একা নন, তার সঙ্গে রাষ্ট্রের 20 লাখ কর্মকর্তা কর্মচারী রয়েছে। এই 20 লাখ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এখন নেতৃত্বে রয়েছেন, যারা এই সরকারকে সাহায্য করছেন বা করতে বাধ্য, তারা কিন্তু আমাদের এই ক্যারেক্টারিস্টিক্সটি ভালো করে জানেন। ফলে কি হলো, সরকার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে তারা এই কাজ করবে। আর সেই কাজের মধ্যে কি হলো, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা সবাই মোরলেস ক্ষমতায় থেকে যে কর্মকাণ্ডগুলো করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাকশাল করেছে, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বিএনপি করেছে, জাগদল করেছেন, এরশাদ জাতীয় পার্টি করেছেন। তো এই জিনিসগুলো তো সফল হয়েছে, ব্যর্থ হয়নি একটাও, সবাই সফল হয়েছে। বাকশাল আপনি খুন করেছেন, কিন্তু বাকশাল তো সফল হয়েছে। বাকশালের যেদিন বাকশাল প্রতিষ্ঠিত হলো সেদিন থেকে 15 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে বাকশাল 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 বলে যে জিকির হয়েছিল, ওইরকম জিকির সারা বাংলাদেশে আর কখনো হয়নি, কখনো হয়নি। এটি আপনি সেই যাকে বলা হয় মিস্টার ইন্ডিয়া সিনেমাতে যেমন বোগাম্বো খুশ হওয়া, ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল বাকশালকে নিয়ে। এবং রাষ্ট্রের, সমাজের, রাজনীতির এমন কোনো রথী মহারথী নেই যারা বাকশালে যোগদান করেননি, এবং বাকশালের একটু যোগদান করার জন্য যারা ক্ষমতাধর লোকজন তাদের হাতে পায়ে ধরেননি, এমন কোনো লোক নেই। কাজেই এই যে আমাদের রং পাল্টাতে দেরি লাগে না। খন্দকার মুশতাকের পা ধরে সালাম করে তার মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার জন্য বঙ্গবন্ধুর পরিবারের খুব ঘনিষ্ঠজনরা যে কান্নাকাটি আহাজারি করেছে, ওটি যদি আপনি দেখতেন এই সময়টিতে, আপনার জীবন সম্পর্কে একটা ঘৃণা চলে আসতো। কাজেই এই হলো আমাদের নৈতিক চরিত্র, এবং সেই চরিত্র নিয়ে সরকার এখন বুঝতে পেরেছে যে এখন ইট ইজ দ্য রাইট টাইম টু যাকে বলা হয় অর্গানাইজ এ কিংস পার্টি। তো সেই কিংস পার্টি তারা অর্গানাইজ করছে, ঘোষণা দিয়ে করছে, এবং তারা টার্গেট করছে যে বিএনপি এবং আওয়ামী লীগ থেকে অন্তত 100 লোককে তারা এই কিংস পার্টিতে আনবে। তাদের দ্বারাই রাষ্ট্র চালাবে, তাদের দ্বারাই দেশ চালাবে, তাদের দ্বারাই এই কিংস পার্টি গঠিত হবে, ঠিক যেইভাবে বিএনপি হয়েছিল, যেভাবে জাতীয় পার্টি হয়েছিল। এবং তাদের হাতে ক্ষমতা দিয়ে খুব চমৎকারভাবে দেখা গেল যে একটা স্ট্যাবল সরকার গঠন করে তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হয়ে গেলেন, পায়ের উপর পা তুলে কলা খেলেন, মূলা খেলেন, এবং পুরো জাতিকে সবক দিলেন। এখন এই যে 100 জন লোক, বিএনপির 100 জন লোক, আওয়ামী লীগের 100 জন লোক কারা, বিভিন্ন পত্রিকায় এসেছে, টকশোতে কথাবার্তা হচ্ছে, সেটা হলো বিগত নির্বাচনগুলোতে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, স্বতন্ত্র ইলেকশন করেছেন, এবং শেখ হাসিনার সঙ্গে যাদের সম্পর্ক ভালো না কিন্তু এলাকাতে প্রচণ্ড জনপ্রিয়, এরকম 100 লোককে আওয়ামী লীগ থেকে টার্গেট করা হয়েছে। তাদের উপর শক্তি প্রয়োগ করে, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, যেভাবে হোক না কেন তাদেরকে নিয়ে আসা হবে। এবং এই গ্রুপের মধ্যে এত বিখ্যাত বিখ্যাত লোক রয়েছে, আন্তর্জাতিক মানের লোক রয়েছে, যারা যাকে বলা হয় শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে হলেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য উদ্গ্রীব আছেন, আমি নাম বললাম না। এবং এদের সবারই যোগ্যতা, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে বেশি বই কম নয়, শেখ হাসিনার চেয়ে বেশি বই কম নয়। আওয়ামী লীগের মধ্যে এরকম লোক রয়েছেন অন্ততপক্ষে 10 জন, আর এই 10 জনের পেছনে হান্ড্রেডস অফ লোক রয়েছেন। তো এটা গেল আওয়ামী লীগ। বিএনপির একই অবস্থা, জনাব তারেক রহমান সাহেবের প্রতি বিরক্ত এরকম লোকের সংখ্যা খুবই জনপ্রিয়, শক্তিশালী, তারা শুধুমাত্র নিশ্চয়তা চায় যেন
তারা সাস্টেন করতে পারে। কিন্তু এরকম 100 লোক বিএনপিতে খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। 2 নম্বর হলো যে এলাকাতে জনপ্রিয় কিন্তু এখন দল থেকে বহিষ্কৃত বা দলের নেক নজরে নেই এবং আগামীতে মনোনয়ন পাবে না, এরকম লোক রয়েছে। এর বাইরে দলের খুব ঘনিষ্ঠ আছে, জনপ্রিয় আছে, কিন্তু এলাকার যে মারামারি কাটাকাটির কারণে সে বিএনপির প্রতি ভীষণ রকম বীতশ্রদ্ধ। এবং এই যে তথ্য এবং ডাটাগুলো একেবারে হালনাগাদ টু দি পয়েন্টে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছে গত 7 মাস যাবত, এবং তাদের এই সকল যে গ্রাউন্ড ওয়ার্ক 100% হয়ে গেছে। আপনি নিশ্চিত থাকেন 100% হয়ে গেছে। এবং এই যে 100 জন লোকের যে পালের গোদা বিএনপি এবং আওয়ামী লীগের, এরকম 10 জন লোককে, অর্থাৎ বিএনপির 10 জন, আওয়ামী লীগের 10 জন লোককে একত্র করে তাদের সঙ্গেও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করা হয়ে গেছে। এখন দিল্লিতে বসে শেখ হাসিনা এটা কল্পনা করতে পারছেন না, লন্ডনে বসে তারেক রহমান সাহেব এটা বুঝতেও পারছেন না। তিনি যাদেরকে বিশ্বাস করছেন, শেখ হাসিনা বা তারেক জিয়া, তারা যে তলে তলে এই জিনিসগুলো করছেন সেগুলো যদি খুব বিশ্বস্ত লোকজন থাকে বিভিন্ন গোয়েন্দা দপ্তরে, তারা খুব সহজেই বুঝতে পারবেন কয় তারিখে কোথায় কার সাথে কি বৈঠক হয়েছে এবং কি ধরনের টেলিফোন কনভারসেশন হয়েছে। এবং এই বিষয়গুলো যদি রাজনৈতিক দলগুলো মোকাবেলা করতে না পারে, 111-এর সময় কিন্তু খুব শক্ত হাতে বিএনপি এবং আওয়ামী লীগ এই বিষয়গুলো মোকাবেলা করেছিল, কিন্তু এখন মূল ব্যাপার হলো এখন সেটা মোকাবেলা করার মতো পরিবেশ পরিস্থিতি নেই। আওয়ামী লীগের কেন্দ্র নেতৃত্ব সবাই পলাতক এবং তাদের সবাই ইমেজ হারা, তাদের কারোরই ওরকম পাবলিক ইমেজ নেই যারা নিয়ন্ত্রণ করবেন। আর যাদের পাবলিক ইমেজ আছে তারাই এখানে একত্র হচ্ছে। আওয়ামী লীগের, বিএনপির একই অবস্থা। বিএনপির যে লোকগুলো এই মুহূর্তে যারা কমিটি বাণিজ্য করছে, গত 10-12 বছর যাবত যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে, তারা দলের মধ্যে খুবই জনপ্রিয় এবং যত বেশি গণতন্ত্র হবে তত বেশি এই লোকগুলো অনিরাপদ। যারা এই কমিটি বাণিজ্য করছে তাদেরকে কোনো জেলায় যদি দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলে যাও একটু তুমি, যেহেতু সে 10 জনের কাছে পয়সা নিয়েছে, 10 জনের মার খাবে সে। ফলে এই যে এখন একটা গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, এই গণতান্ত্রিক পরিবেশে কমিটি যারা করছে বা কমিটি যারা বিক্রি করেছে তারা ভীষণ রকম বিপদ এবং বিপত্তির মধ্যে আছে। অন্যদিকে যারা জনপ্রিয় যারা লোকজন রয়েছে, তারা এই সময়টিতে একটা সুবিধার জন্য তারা একবার দলের পক্ষে বলছে, আরেকবার ইউনূস সাহেবের পক্ষে বলছে বা বিপক্ষে বলছে, সব মিলিয়ে পুরো পরিস্থিতিকে, এবং তাদের সবারই একটা নির্বাচনী এলাকা আছে, নিয়ে পুরো বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন এই মুহূর্তে, যারা এই গত 10 বছর যাবৎ কমিটি নিয়ন্ত্রণ করেছেন, দল নিয়ন্ত্রণ করেছেন, তারা যে মুভমেন্ট করবেন, জেলা শহরগুলোতে যাবেন, বিভাগীয় শহরগুলোতে যাবেন, এই অবস্থা নেই। এখন বরিশালে যারা বিভাগীয় নেতৃবৃন্দ আছেন, তারা এই 5ই আগস্টের আগে যেভাবে বিভাগ নিয়ন্ত্রণ করতে পারতেন, 5ই আগস্টের পরে এখন বরিশালে গিয়ে এখন যারা বরিশাল নিয়ন্ত্রণ করেন তাদের সাথে কথা বলতে পারবেন না। সেম বগুড়াতে, সেম ফেনীতে, সেম চট্টগ্রামে, এবং এখানে একটু নির্বিষ হলে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে যাবে। এবং এই সুযোগটাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন আছে তারা যদি নেন, তাহলে আপনি সেটাকে কি বলবেন? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।